অ্যান্টিক সংগ্রহের নেশা নতুন কিছু নয়। বিশিষ্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ লেখক শ্যামলবাবুর ডাক আছে লন্ডনের সাহিত্য সভায় অংশগ্রহণের। সেখানেই পরিচয় হয় ভিক্টর ইয়ার্ডলে নামের এক অ্যান্টিক সংগ্রহকারীর সাথে। শ্যামলবাবু তাকে দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য তাকে উপহার দিতে চান তার ব্যক্তিগত সংগ্রহের যে কোনো সম্পদ। অনুসন্ধিৎসু শ্যামলবাবুর নজর পড়ে টেবিলের উপর পড়ে থাকা একটা পাথরের মূর্তিতে। হাত পেতে বসে থাকা এক পুরুষ মূর্তির হাতে রাখা এক পাথরের খুলি, যেটা বাঁধা আছে এক সবুজ রঙের জেড পাথরের মালা দিয়ে। মূর্তি নেওয়ার সময় ইয়ার্ডলে সাবধান করে দেন কোনোভাবেই যেন ওই মালা মূর্তির উপর থেকে সরানো না হয়। শ্যামলবাবুর পরিচারিকার হাত থেকে খুলে যায় ওই মালা, আর তারপরেই শুরু হয়েছিল এক ভয়ঙ্কর ঘটনা। ফেরারি আসামির মতো গোপনে তাকে লন্ডন ছেড়ে পালিয়ে আসতে হয় ভারতে। কিন্তু কি ঘটেছিল শ্যামলবাবুর সাথে, আর কি কারণেই বা মূর্তির ওপর থেকে পাথরের মালা সরানো বারণ, জানতে হলে শুনতে হবে আমাদের আজকের কাহিনী লেখিকা দীপিকা মজুমদারের কলমে মায়াবিনীর করটি। লেখিকার লেখা কালো দুঙ্গারের ঘোড়সভার গল্পটি ইতিমধ্যে আপনারা শুনে ফেলেছেন আমাদের চ্যানেলে। আজকের গল্প পাঠেও গল্পের সূত্রধার আমি ব্রতদীপ। এছাড়া অন্যান্য চরিত্রে কণ্ঠ দিয়েছেন পার্থ, অভিষেক, দিব্যেন্দু, প্রীতম, অভিযান, বর্ষা, অধ্যায়, অভিক, দেবাঞ্জন, হ্যাপি, দীপম ও রৌনক। শুরু হচ্ছে আজকের বিশেষ কাহিনী, যা আপনাকে শিহরিত করতে বাধ্য করবে। মায়াবিনীর করটি প্রথম পর্ব। শুনতে থাকুন। আপনি কি ভূতে বিশ্বাস করেন? দোকানির তরফ থেকে অনভিপ্রেত প্রশ্নটা যেন হঠাৎই ধাক্কা মারে শ্যামলবাবুর কানে। হাতে তুলে নেওয়া ট্রাইবাল মুখোশটা হাতে ধরে পিছন ফিরে বৃদ্ধ দোকানির চোখে চোখ রেখে প্রশ্ন করলেন, কেন বলুন তো? পাল্টা প্রশ্ন শুনে দোকানি যতটা অপ্রস্তুত হবেন বলে মনে করেছিলেন ডক্টর শ্যামল বসু, তা কিন্তু হলো না। দোকানি ঠোঁটের কোণে বাঁকা হাসি এনে বললেন, আজকাল ভূতে বিশ্বাস করে এমন লোকজন বড্ড কম। শ্যামলবাবুর হাত থেকে মুখোশটা নিয়ে হাতের কাপড়টা দিয়ে ঝেড়ে মুছে তাকে সাজিয়ে রাখতে গিয়ে আবার বিড়বিড় করে বললেন, আসলে আপনি কোন দলে সেটা জানতে চাইছিলাম। শপিং মলের পুজোর বাজার করতে আসা ছেলে তাতান আর স্ত্রী পৌলমীর জন্য অপেক্ষারত সদ্য 40 পেরোনো শ্যামলবাবু পায়ে পায়ে উঠে আসেন প্রায় জনমানবহীন নির্মীয়মানেই 4 তলার করিডোরে। ঘুরতে ঘুরতে চোখ চলে গিয়েছিল ভিড়হীন এই কিউরিও শপের দিকে। এ পর্যন্ত জীবনে শ্যামলবাবুর দেখা কিউরিও শপের চেয়ে বেশ আলাদা এই দোকান। সাধারণত কিউরিও শপে পাওয়া যায় এমন দুষ্প্রাপ্য অ্যান্টিক জিনিসের মতোই রহস্যজনকভাবে সাজিয়ে রাখতে ভালোবাসেন দোকানের মালিকেরা। সামান্য রহস্যময় আলো আঁধারে ঢাকা ইতস্তত ছড়ানো জিনিসপত্রে ঠাসা দোকান অনেক দেখেছেন শ্যামলবাবু। কিন্তু এই দোকানটির বিশেষত্বই হলো যে একদম ঝাঁ চকচকে শপিং মলের মাঝে উজ্জ্বল আলোয় পরিপাটি করে সাজানো। প্রতিটা জিনিসের যত্নের ছাপ আছে। দোকানের বাইরে শোকেসের সাজানো জিনিস লক্ষ্য করেছিলেন শ্যামলবাবু। তবে অন্যান্য কিউরিও শপের মতোই দোকানের মালিক একলাই বসে আছেন, খদ্দের নেই। পৌলমী আর তাতানকে নিয়ে শ্যামলবাবু এসেছেন পুজোর বাজার করতে। আসন্ন দুর্গোৎসবের প্রায় শুরুর দিন পর্যন্ত আবহাওয়া খারাপ থাকবে বলেই জানিয়েছে কলকাতা আবহাওয়া দপ্তর। তাই ব্যস্ত জীবন থেকে এই একটা মাত্র দিন ছুটি পেয়ে এদিক ওদিক বাজার ঘুরে সময় নষ্ট না করে সপরিবারে শপিং মলে হানা দিয়েছেন শ্যামলবাবু। এমনিতে শ্যামলবাবুর ভিড়ের মাঝে দাঁড়িয়ে কেনাকাটা করা ব্যাপারটা ঠিক পোষায় না। তাই সেসবের গুরুদায়িত্ব স্ত্রীর উপরে ছেড়ে শপিং মলের করিডোরেই অপেক্ষা করছিলেন। এমন সময় ভিড়ে ঠাসা ফ্লোর ছেড়ে এসে এই নিপুণ হাতে সাজানো কিউরিও শপের দিকে নজর যায়। শোকেসে সাজানো লম্বাটে লাল কালো ট্রাইবাল মুখোশ নজর কাড়ে। যাবেন কি যাবেন না এই দোলাচলের মধ্যেই কখন যেন পায়ে পায়ে দোকানের ভেতরে প্রবেশও করে। মুখোশটা হাতে নিয়ে দেখার সময় দোকানি প্রশ্নটা করলেন। আদৌ তার ভূত বিশ্বাস নিয়ে দোকানির কৌতূহল আছে বলে মনে হলো না শ্যামলবাবু। ভাবলেন বৃদ্ধ দোকানি সারাদিন প্রায় একাই বসে থাকেন, কথা বলার লোকের অভাব। তাই শ্যামলবাবুকে একাকী পেয়ে মনোযোগ আকর্ষণের জন্যই এমন অদ্ভুত প্রশ্ন করেছেন। শ্যামলবাবুর কাছ থেকে উত্তরের অপেক্ষা না করে বৃদ্ধ কাউন্টারের ওপারে নিজের চেয়ারে বসেছিলেন। দোকানের কেনা বেচা নিয়ে বৃদ্ধির কোনো উদ্বেগ আছে বলে মনে হলো না শ্যামলবাবু, বরং খানিকটা উদাসীন। অন্যান্য কিউরিও শপের দোকানিরা যেমন জিনিস বিক্রির জন্য ক্রেতার সাথে মধু মাখানো মেশানো গলায় কথা বলেন, সে তুলনায় বৃদ্ধকে উদাসীন বলাই যায়। শ্যামলবাবু পকেট থেকে মোবাইল বের করে সময় দেখলেন।
পৌলমী বা তাতানের পুজোর বাজার সারতে নিশ্চয়ই আরও ঘন্টাখানেক সময় লাগবে। সেই সময়টুকু যদি বৃদ্ধের সাথে গল্প করে কাটিয়ে দেওয়া যায় তাহলে মন্দ হয় না। এই ভেবে দোকানের কাউন্টারের সামনে যে গোল টুলটা রাখা ছিল সেটা টেনে নিয়ে বসে করমর্দনের জন্য ডান হাতটা এগিয়ে দিয়ে বললেন, আমি ডক্টর শ্যামল বসু, স্নায়ুরোগ বিশেষজ্ঞ। তবে আমার আরও একটা পরিচয় আছে। বৃদ্ধ চশমা চোখে একটি দৈনন্দিন বাংলা খবরের কাগজে শব্দছক কষতে ব্যস্ত। কাগজ থেকে মুখ তুলে নিজের ডান হাতটা এগিয়ে দিয়ে করমর্দন করে ভ্রু কুঁচকে বললেন, আমি সত্যানন্দ নন্দী। দোকানি বৃদ্ধের কুঁচকে যাওয়া ভ্রু দেখে শ্যামলবাবু অনুমান করার চেষ্টা করছিলেন না বৃদ্ধ ঠিক কি ভাবছেন। হয়তো তার উল্লিখিত অন্য পোশাকটি কি হতে পারে তা আন্দাজ করার চেষ্টা চালাচ্ছেন, অথবা অন্য কিছু। নীরবতা ভঙ্গ করে বৃদ্ধই শুরু করলেন, আপনার পেশা যাই হোক না কেন, অলৌকিক বিষয়ে যে আপনার অভিজ্ঞতা আছে তা আপনাকে দেখেই বুঝেছিলাম। তারপর হাতের দৈনিক সংবাদপত্রটি ভাঁজ করে টেবিলের উপরে রেখে বললেন, ডাক্তারি ছাড়া আর কি করা হয় আপনার? এই সামান্য লেখালেখি। লেখালেখি? আপনি লেখক নাকি মশাই? শ্যামলবাবু স্মিত হেসে সম্মতি জানালেন। তারপর ব্যক্তিগত কৌতূহলের বিষয়ে ফিরে আসার চেষ্টা করে বললেন, আমার অলৌকিক অভিজ্ঞতা হয়েছে আপনি বুঝলেন কিভাবে? সত্যানন্দ নন্দী এক দৃষ্টিতে শ্যামলবাবুর চোখের দিকে চেয়েছিলেন। ঈষৎ বাদামি চোখের মণিতে গভীর সেই চাহনি। বললেন, লেখক শ্যামল বসু? আপনার লেখা সম্ভবত কোনো পত্রিকায় আমি পড়েছি। নামী লেখক আপনি, তবে বিষয় সেটা নয়। প্রেতাত্মা ও অলৌকিক বিষয়ক কিছু অভিজ্ঞতা ও পড়াশোনা থেকে বলতে পারি আপনার জীবনে এমন অভিজ্ঞতা আবারও হতে পারে। হাতের কলমটা খাপবন্দি করে বললেন, আপনার কথা থেকে মনে হচ্ছে বিশেষ তাড়া নেই। যদি সম্ভব হয় তাহলে বলবেন ঠিক কি ঘটেছিল আপনার সাথে। শুনেই শ্যামলবাবুর বিচলিত হওয়া স্বাভাবিক ছিল, কিন্তু একজন লেখক হিসেবে তিনি জানেন কৌতূহল নিবৃত্তির জন্য মানুষ এমন অনেক ফাঁদ পাতেন। বৃদ্ধর ভবিষ্যৎবাণীটিও তেমনই একটি ফাঁদ মনে করে উপেক্ষা করলেন। বললেন, হ্যাঁ, বলতে অসুবিধা নেই, তবে আপনার বিশ্বাস অবিশ্বাস ব্যক্তিগত। সামনের টেবিলের দিকে সামান্য ঝুঁকে আয়েশ করে বসে শ্যামলবাবু শুরু করলেন, তাহলে শুনুন। বছর 7 আগের ঘটনা। লেখক হিসেবে তখন খ্যাতির শীর্ষে সবে পৌঁছতে শুরু করেছি। এমনই একটা সময় আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে যাওয়ার আমন্ত্রণ পেলাম। সারা পৃথিবী থেকে সাহিত্যিকরা জড়ো হন এক ছাদের তলায়। প্রায় সপ্তাহখানেক ব্যাপী এই আনন্দ উৎসব পালিত হবে। যারা সেখানে যান তারাই দেশের অতি সম্মানীয় লেখক। একাধিক ভাষায় তাদের লেখা অনুদিত হয়েছে। তো সেখানে আমি সদ্য নাম করা নব্য লেখক, প্রায় অপরিচিতই। হিথ্রো বিমানবন্দরে পৌঁছে শুনলাম সময় উপস্থিত হতে না পারার জন্য আমার জন্য বরাদ্দ হোটেলের ঘরটা অন্য কোনো সাহিত্যিককে দেওয়া হয়েছে। এই মুহূর্তে সেই হোটেলে ঘর অপর্যাপ্ত। সেই কারণে মেয়ার রোডের দিকে একটা পুরনো বাড়ি ভাড়া করা হয়েছে আমার জন্য। তো ভালো কথা। সেই পুরনো বাড়িতে গিয়ে যখন উঠলাম তখন বেশ ভয় ভয়ই ছিলাম জানেন। আমাকে পৌঁছে দিতে আসা কর্মকর্তাটিকে প্রশ্ন করলাম, এই বাড়িতে ভূত টুত নেই তো? আমার প্রশ্নে সে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে প্রস্থান করল। বলাই বাহুল্য, সেই রাতে আমার ঘুম এলো না। বাড়ির করিডর সহ বেশ কয়েকটা আলো জ্বালিয়ে শুতে গেলাম। কিছুক্ষণ এপাশ ওপাশ করে যেই ঘুমানোর চেষ্টা করেছি তখনই মনে হলো কেউ কাঠের মেঝেতে পা টেনে টেনে চলছে। যে ঘাটে শুয়েছি সেটাও সম্ভবত বহুদিনের পুরনো। সামান্য নড়াচড়া করলেই ক্যাঁচ ক্যাঁচ শব্দ হয়। আমি ঘুমের অপেক্ষা না করে বই নিয়ে বসি, কিন্তু মনকে শান্ত করতে পারি না একদম। তবে পরের দিন থেকে একাকী থাকার যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছিলাম, বলতে পারেন স্বস্তি পেয়েছিলাম। আসলে ওই বাড়িতে আমার পাশের ঘরে থাকতে দেওয়া হলো রাশিয়ান কবি রাফায়েল ইভানভকে। রাফায়েল কবিতা লিখতে যত না ভালোবাসেন তার চেয়ে বেশি কবিতা শোনাতে ভালোবাসেন। এর চেয়ে খালি বাড়িতে ভূতের উৎপাত ভালো ছিল। যাই হোক, রাফায়েলের কবিতা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আমি সাহিত্য সভা থেকে একটু দেরি করেই ফিরতাম। সেদিন সাহিত্য সভার শেষ দিন। আমার ফেরার টিকিট আরো কয়েকদিন বাদে।
তাই ফেরার পথে সোজা মেয়ার রোডের দিকে না গিয়ে কাছেই হ্যাগারস্টোন পার্কে হাঁটতে গেলাম। বেশ নির্জন অথচ সুন্দর সবুজ ও রঙিন ফুলে ঢাকা বাগান। পার্কের বেঞ্চে বসে ক্যাপুচিনো কফি হাতে বিলেতের প্রাকৃতিক শোভা উপভোগ করছিলাম। হঠাৎ আকাশ কালো করে মাথার উপরে মেঘ জড়ো হলো। শুরু হলো টিপ টিপ বৃষ্টি। ইচ্ছা না থাকলেও পার্ক ছেড়ে আমাকে উঠতেই হলো। হ্যাগারস্টোন পার্ক থেকে মেয়ার রোডের বাড়িটা খুব বেশি হলে হাঁটা পথে আধ ঘন্টা হবে। বৃষ্টির তীব্রতা খুব বেশি ছিল না, সাথে রেনকোট থাকায় হেঁটেই ফিরবো সিদ্ধান্ত নিলাম। হঠাৎই যেন রাস্তায় একটু অন্ধকার গাঢ় হয়ে নেমে এসেছিল। গত এক সপ্তাহে বৃষ্টি যে একেবারে হয়নি তা কিন্তু নয়, তবে অন্যান্য দিনের তুলনায় আজ রাস্তায় পথচারীর সংখ্যা কম। দু একটা গাড়ি ছাড়া রাস্তা ফাঁকাই। মেয়ার রোডের কাছাকাছি ডান দিকে একটা বড় বাঁক আসে। সেই বাঁকটা ঘুরতেই কিছুটা সামনে একজন দীর্ঘদেহী লোককে সামনে হেঁটে যেতে দেখলাম। বৃষ্টির তীব্রতা বেড়েছিল, সাথে আমার চলার গতি। সামনের লোকটির সাথে দূরত্ব কিছুটা কমে এসেছিল আমার। দেখলাম লোকটি রাস্তায় চলতে বেশ বাধা পাচ্ছেন। কখনো ফুটপাত থেকে টলমল পায়ে রাস্তায় নেমে পড়ছেন। সম্ভবত মদ্যপ অবস্থায় বেরিয়ে পড়েছেন তিনি। আমি দ্রুত পায়ে গিয়ে লোকটাকে ডাকার চেষ্টা করলাম। হ্যালো স্যার। লোকটা শুনতে পেল বলে মনে হলো না, তবে হঠাৎই পায়ের তলায় উঁচু হয়ে থাকা ফুটপাতের এবড়ো খেবড়ো পাথরে ঠক্কর লেগে মূল রাস্তায় নেমে গেলেন। শরীরের ভরবেগ সামলাতে না পেরে সোজা গিয়ে থামলেন রাস্তার মাঝে। সামনে থেকে তখনই তীব্র গতিতে ছুটে আসছে একটা দোতলা বাস। আমি দ্বিতীয়বার কিছু না ভেবেই ফুটপাত থেকে লাফিয়ে টাল খেতে থাকা লোকটার কালো রেনকোটের ঝুল ধরে হ্যাঁচকা টান মারলাম তাকে। অপরিচিত লোকটির উচ্চতা প্রায় 6 ফুটের কাছাকাছি হবে। আমি মাত্র 5 ফুট 7 ইঞ্চির গড়পড়তা উচ্চতার বাঙালি। দুজনেই ছিটকে গিয়ে ফুটপাতের উপর পড়লাম। বাস চালক আমাদের দুজনকে উদ্দেশ্য করে অশ্রাব্য গালাগালি দিতে দিতে চলে গেল। মেয়ার রোডের দোকান থেকে দু একজন লোক আমাদের সাহায্য করার জন্য ছুটে বেরিয়ে এলেও কেন জানি না ভদ্রলোকের মুখ দেখার পরই তারা প্রায় সকলেই পিছিয়ে গেলেন। ব্যাপারটা আমার কাছে সাময়িক অস্বাভাবিক লাগলেও আমি ভদ্রলোকের কুশল না জিজ্ঞাসা করে পারলাম না। বললাম, আপনি ঠিক আছেন তো? কোথাও লাগেনি তো? আমার প্রশ্নে ভদ্রলোকের কি মনে হলো আমার মুখের দিকে কয়েক মুহূর্ত ফ্যালফ্যাল করে তাকিয়ে আমাকে বুকে জড়িয়ে ধরলেন। সত্যি বলতে কি, আমিও সেই আলিঙ্গনে যেন কিছুটা সম্মোহিতই হয়ে পড়েছিলাম। মনে হলো কত দিনের চেনা কেউ। জড়িয়ে ধরে কয়েক মুহূর্ত কেটে যাওয়ার পর ভদ্রলোক কিছুটা ধাতস্থ হয়ে আমার দু কাঁধ হাত দিয়ে ধরে ঝাঁকিয়ে বললেন, থ্যাংক ইউ মাই ডিয়ার ফ্রেন্ড, ইউ সেভ মাই লাইফ। তারপর সাহেবিকেতায় করমর্দন করে মাতৃভাষায় বললেন, আমার নাম ভিক্টর ইয়ার্ডলে, কাছেই আমার বাড়ি, চলুন। ওর বাড়ি যেতে আমি আদৌ ইচ্ছুক কিনা সে সম্পর্কে কৌতূহল না দেখিয়েই আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলেন। আমি বললাম, মিস্টার ইয়ার্ডলে, আজ নয়, বরং অন্য কোনো দিন। আমার বন্ধু আমার জন্য অপেক্ষা করছে। ইচ্ছাকৃতভাবেই মিথ্যেটা বললাম, কারণ রাফায়েল ইভানভ কোনো দিনই আমার জন্য অপেক্ষা করে না। করলেও তা আমার পক্ষে সুখের নয়। সেদিন সাহিত্য সভা থেকে রাফায়েল ইভানভ দিন কয়েকের জন্য লন্ডনে বাইরে গিয়েছেন। তাতে কি? জোর গলায় বললেন সাহেব ইয়ার্ডলে। ওহো, তোমার নামটাই তো জানা হয়নি। তুমি নিশ্চয়ই লন্ডনের বাসিন্দা নও? আমার নাম শ্যামল বসু। আপনি মিস্টার বাসু বলে ডাকতে পারেন। আমি এসেছি এখানে অনুষ্ঠিত আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে যোগ দিতে। তুমি লেখক? ভদ্রলোক যেন ঈষৎ মুষড়ে পড়লেন। বললেন, একসময় আমিও লেখালেখি করতাম, কিন্তু ওই ঘটনার পর আমায় ওরা আর ডাকে না। আমার কি প্রশ্ন করা উচিত ভেবে পেলাম না। এই মুহূর্তে কৌতূহল প্রকাশ করার অর্থ ভিক্টরের আতিথেয়তা গ্রহণ করার স্বামী। আমায় চুপ করে থাকতে দেখে ভিক্টর বললেন, আচ্ছা, তোমায় বেশি সময় নষ্ট করব না। সামনের গলিতেই আমার বাড়ি। এক কাপ কফি তো আজ চলতেই পারে। ওই যে বলেছিলাম, লোকটা জড়িয়ে ধরার মধ্যে কেমন যেন একটা সম্মোহন ছিল, যেটা সহজে উপেক্ষা করা আমার পক্ষে কেন
কারোর পক্ষেই বোধহয় সম্ভবপর ছিল না। আমিও তাই উপেক্ষা করতে পারলাম না। তাছাড়া আমার বাড়িও সেখান থেকে খুব একটা দূরে নয়। এই বৃষ্টি বাদলার দিনে ঘরে ফিরে সেই একাকী ভূতের বাড়িতে রাত কাটানোর চেয়ে সাহেবের কফির নিমন্ত্রণ রক্ষা করা অনেক বেশি শ্রেয়। দুর্ঘটনাস্থল থেকে মিস্টার ইয়ার্ডলের বাড়িও খুব একটা দূরে নয়। মেয়ার রোডের উপরে পুরনো সাহেবী কেতায় তৈরি গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে থাকা দোতলা বাড়িগুলোকে প্রথমে দেখলে বসত বাড়ি বলে মনে হয় না। নিচে বড় দোকান, শোরুম, ওপরে থাকার ঘর। মিস্টার ইয়ার্ডলের বাড়ির একতলায় অগোছালো একটা কিউরিয়াস শপ। ঢোকার মুখে দোকানের নাম দেখলাম, কিউরিয়াস টুইসডে। মঙ্গলবারকে জড়িয়ে এমন অদ্ভুত নামের কারণ জিজ্ঞাসা করলে মিস্টার ইয়ার্ডলে হেসে জবাব দিলেন, এমনি সানডে বা মানডে নয় বলে টুইসডে। ভিক্টর ইয়ার্ডলে লোকটা যত অদ্ভুত তার চেয়েও বেশি অদ্ভুত তার এই কিউরিও শপ। একে দোকান না বলে মিউজিয়াম অব কিউরিওসিটি বলতেই ভালোবাসেন মিস্টার ইয়ার্ডলে। বৃষ্টির ধারা কখনো তীব্র, কখনো মৃদু, কিন্তু একেবারে বন্ধ হওয়ার নাম নেই। আমি মেয়ার রোডের বাড়িতেই উঠেছি শুনে মিস্টার ইয়ার্ডলে শুধু কফি খাইয়েই সন্তুষ্ট হলেন না, নিজেও এক কাপ কফি নিয়ে জমিয়ে বসলেন আড্ডায়। আমরা বসেছিলাম কিউরিয়াস টুইসডে এর ভিতরে, দোতলায় মিস্টার ইয়ার্ডলের অন্দরমহলে। সেদিন আর যাওয়া হয়নি। যতই দোকানে মজুদ অদ্ভুত সব জিনিসের পরিচয় দিচ্ছিলেন মিস্টার ইয়ার্ডলে, ততই বিস্ময়ে আমার চোয়াল প্রায় ঝুলে পড়ছিল। কি নেই মিস্টার ইয়ার্ডলের সংগ্রহে? সত্যি আক্ষরিক অর্থেই এজন্য এক মিউজিয়াম অব কিউরিওসিটি। অবলুপ্ত হয়ে যাওয়া ডোডো পাখির হাড়, দুমাথাওয়ালা ভেড়ার টক্সোডার্মি, জায়ান্ট অ্যান্ট ইন্টারের ট্যাক্সোডার্মি, দক্ষিণ আমেরিকার উপজাতি বিষ দিয়ে কুঁচকে ফেলা নরমুণ্ড, ট্রাইবাল আর্ট, বিরল প্রজাতির গাছপালা ও প্রজাতির জীবাশ্ম, বিরল প্রাণীর অদ্ভুত সব মামি, ফিজি মারমেডের বহুমূল্য কঙ্কাল। এক ছাদের তলায় এমন সংগ্রহশালা সত্যি তাক লাগিয়ে দেওয়ার মতোই। এই মিউজিয়াম দেখতে দেখতে হাতের গরম কফি কখন যে ঠান্ডা জল হয়ে গেল খেয়ালই নেই। আমি প্রবেশদ্বারের পাশের যে সোফায় বসেছিলাম তার পেছনের শোকেসে রাখা ছিল মিস্টার ইয়ার্ডলের সবচেয়ে অদ্ভুত সংগ্রহটি। শোকেসের ভেতরে তাকের উপর সার দিয়ে সাজানো মুখবন্ধ কিছু কাঁচের বয়াম, গায়ে হাতে লেখা লেবেল। আমি কাছে গিয়ে দেখলাম লেবেলে বিখ্যাত কিছু হলিউড অভিনেতাদের নাম ও তারিখ লেখা। স্বচ্ছ বয়ামের ভেতরে কালো দলা পাকানো বস্তু রাখা আছে। আরও আছে কয়েকটি ছোট ছোট চৌকো বাক্স, আর তার গায়েও বিখ্যাতদের নাম ও তারিখ লেখা। শোকেসের দিকে ভ্রু কুচকে তাকিয়ে আমি অনুমান করার চেষ্টা করেছিলাম সেগুলো কি এমন বহুমূল্য বস্তু হতে পারে। আমায় অবাক করে দিয়ে মিস্টার ইয়ার্ডলে নিজেই বললেন, ওই বয়মের লেভেলে যাদের নাম দেখছেন ওগুলো ওই বিখ্যাতদের বজ্র পদার্থ, আর ছোট বাক্সগুলো তাদের চুল বা নখ রাখা আছে। মিস্টার ইয়ার্ডলের উক্তি শুনে আমার হাত থেকে কফির পেয়ালাটা ছলকে গেল। সামনের টেবিলে কাপ প্লেট নামিয়ে রেখে মিস্টার ইয়ার্ডলেকে প্রশ্ন করলাম, মানে আপনি এসবও বিক্রি করেন? ক্রেতা পান? আর এসব কালেকশন কিভাবে করেন? আমায় হতবম্ব দেখে মিস্টার ইয়ার্ডলে মনে মনে কৌতুক বোধ করলেন। বললেন, পয়সা ছাড়লে সব পাওয়া যায় মিস্টার বাসু, আর ওই একটি মাত্র জাগতিক বস্তু যা আমার কাছে অফুরন্ত আছে। বাপ ঠাকুরদা দুজনেই ছিলেন ব্রিটিশ আমলের উচ্চ পদস্থ কর্মচারী। পৈতৃক সম্পত্তি অগাধ, প্রাচুর্যের অভাব নেই ইয়ার্ডেল পরিবারের। শুধু সামান্য হতাশায় একটা দীর্ঘশ্বাস ফেলে মিস্টার ইয়ার্ডলে নিজেকে সামলে নিয়ে হেসে বললেন, এইসব বিখ্যাত লোকেদের ভক্তদের কাছে এইসব জিনিসের কিন্তু খুব চাহিদা। আমার কাছে গোপনে অর্ডারও আসে, তবে আমার আসল কালেকশন দেখতে হলে দোতলায় যেতে হবে। সেই সব কিন্তু বিক্রিযোগ্য নয়। অগোছালো মিউজিয়ামে এই ধরনের ঘৃণ্য বস্তু দেখার পর সত্যি বলতে আমার সেখানে দাঁড়িয়ে থাকতে খুব অস্বস্তি হচ্ছিল। আমি বললাম, আজ অনেক দেরি হয়ে গেছে,
অন্য কোনো দিন আপনার কালেকশন নিশ্চয়ই দেখব মিস্টার ইয়ার্ডলে। আমার মুখের কথা শেষ হতেই মিস্টার ইয়ার্ডলে বললেন, আগামীকাল আসুন আমার বাড়িতে, একসাথে মধ্যাহ্ন ভোজও সারা যাবে, আর আমার ব্যক্তিগত সংগ্রহের কিছু বহুমূল্য জিনিসও আপনাকে দেখাতে পারবো। আমি জবাব দেওয়ার জন্য ইতস্তত ভাবটা মিস্টার ইয়ার্ডলের কাছে অধরা রইল না। মিস্টার ইয়ার্ডলে হেসে বললেন, ঘাবড়াবেন না মিস্টার বাসু, আমার ব্যক্তিগত কালেকশনে এমন কোনো জিনিস নেই যা দেখে আপনাকে ঘৃণা বা ভয় পেতে হয়। ভিক্টর ইয়ার্ডলে মানুষটা অদ্ভুত হলেও বেশ ভালো মানুষ। ঘণ্টাখানেকের পরিচয়ে মানুষটার একাকিত্ব যেন আমার সামনে আরও প্রকট হয়ে উঠল। এমন একলা মানুষেরা সামান্য মনোযোগ পেলেই খুব সহজেই সামনের লোকটিকে খড়কুটোর মতো আঁকড়ে ধরে কথার বোঝা হালকা করতে চান। আমি বললাম, বেশ, তো তাহলে আগামীকাল দ্বীপ প্রহরে দেখা হবে। প্রায় সহস্র বছর আগে যুদ্ধবিধ্বস্ত মেক্সিকোর বনভূমি লাশ পচার কটু গন্ধে বাতাস দূষিত। অন্ধকারের বেড়াজাল ভেদ করে দুজোড়া পা হেঁটে বেরিয়ে এলো হ্রদের ধারে। জঙ্গলের শেষ প্রান্তে টেক্সকোকো হ্রদের পার এখন সাক্ষাৎ মৃত্যুপুর। আগন্তুকদের মধ্যে একজন মুখের উপর থেকে কালো কাপড়ের আস্তরণ সরিয়ে হাতের জ্বলন্ত মশাল গেঁথে দিল মাটিতে। অন্যজন কোমরে গুজে রাখা একটা পুটুলি থেকে এক মুঠো সাদা গুঁড়ো সেই মশালের আগুনের ওপর ছড়িয়ে দিতেই রক্ত লাল হয়ে চলে উঠল মশালের অগ্নিশিখা। মশালের লালচে আগুন দেখে হ্রদের অন্য পার থেকে আরো তিনজোড়া মাথা কুটিরের বাইরে সন্তর্পণে বেরিয়ে এসেছিল। তিনজনের মধ্যে একজনের হাতে লালচে আগুনের জ্বলন্ত মশাল। সেই মশালের আগুন মাথার উপরে হাওয়ায় পেন্ডুলামের মতো তিনবার নাড়িয়ে সংকেত দিতেই হ্রদের এবারে থাকা দুজন মাটিতে গেঁথে রাখা মশাল হাতে তুলে নিয়ে জঙ্গলের দিকে প্রস্থান করে। কুটির থেকে উঁকি দেওয়া তিনটি মাথাও আগের দুজনকে অনুসরণ করে জঙ্গলের পেটের ভিতরে সিঁধিয়ে গেল। জঙ্গলের ঘাস মাটি ওদের স্বজনদের রক্তে ভিজে আছে। যত্রতত্র ছড়িয়ে আছে মা, বউ, দাদা, বাবা, কাকাদের শতচ্ছিন্ন শরীরের অংশ, কাটা মাথা। দুই গোষ্ঠীর তাজা রক্তে পিচ্ছিল হয়ে আছে তাদের ভিটে মাটি। টেক্সকোকো হ্রদের লাল জলের ঘন থেকে ঘনতর হয়ে উঠেছে রক্তের ধারা। সেসব আধপচা লাশ ও রক্তধারাকে উপেক্ষা করে পাঁচটি মাথা জঙ্গলের অভ্যন্তরে বৃত্ত রচনা করেছিল। চোখে তাদের প্রতিশোধের জ্বলন্ত আগুন মশালের আগুনকে ছাপিয়ে যায়। কুটির থেকে বেরিয়ে আসা তিনজনের মধ্যে একজন দেশীয় ভাষায় বললেন, কুলহুয়াকানের বিরুদ্ধে এর প্রতিশোধ আমরা নেবই। আমরা আমাদের স্বজনদের রক্ত দিয়ে কুলহুয়াকান রক্ষা করেছি। পরিবর্তে রাজা কক্স আমাদের বন্দি দশা থেকে মুক্ত করবেন এমনই আশ্বাস দিয়েছিলেন, কিন্তু রাজা প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। আমাদের মুক্তি দেওয়ার বদলে বন্দীদের ধরে নিয়ে গিয়ে সূর্যের দেবতার কাছে বলির বেদিতে উৎসর্গ করেছেন। আমরা এই বিশ্বাসঘাতকতা কিছুতেই ভুলতে পারবো না। বক্তার পিঠে আলতো হাত রেখে তাকে আশ্বস্ত করে পাশের জন বললেন, উত্তেজিত হওয়ার সময়টা নয় একালান। উত্তেজনার বশে কোনো ভুল করে বসলে আমাদেরই ক্ষতি। তারপর সামনে বসে থাকা হ্রদের অন্য পার থেকে আসা দুজন আগন্তুকের উদ্দেশ্যে বললেন, তোমরা তোমাদের রাজার বিরুদ্ধে কেন যেতে চাইছো? সত্যি কথা বলবে? কোন রকম ষড়যন্ত্রের অভিলাষ নিয়ে যদি এসে থাকো তাহলে এখান থেকে জ্যান্ত ফেরত যেতে পারবে না বলে দিলাম। কথাটা বলি গুয়াতেমক কোমর থেকে ধারালো পাথরের অস্ত্রটা বের করে ধরল। তাকে অনুসরণ করে তার বাকি দুজন সঙ্গী অ্যাকালান ও চিমালিও কোমর বন্ধনী থেকে পাথরের অস্ত্রটিকে মুক্ত করেছে। আগন্তুক দুজন এবার মুখের কালো কাপড়ের ঢাকা সরিয়ে দেয়। জ্বলন্ত মশালের আগুনে তাদের লাল, সাদা, নীল রঙে উল্কি আঁকা মুখাবয়বগুলো উদ্ভাসিত হয়ে ওঠে। দুজনের মধ্যে একজন বললেন, আমি হুইটজেলেন, প্রধান সেনাপতির খাস লোক। আমার 10 মাসের যমজ সন্তানকে সূর্যের দেবতার সামনে বলির বেদিতে যেদিন উৎসর্গ করা হয়েছিল সেদিনই মনস্থির করেছিলাম সুযোগ এলে এর প্রতিশোধ নেব। কুলহুয়াকান সাম্রাজ্যে খুঁজলে আমাদের মতো এমন অনেক হতভাগ্যদের পাবেন যাদের পরিবার থেকে একজন না একজনকে উৎসর্গের নামে বলি দেওয়া হয়েছে। সূর্যদেব হুইটজিলপ কটলি মন্দিরে বলি দেওয়ার প্রথা নতুন কিছু নয়।
প্রথা বন্ধ হলে সমগ্র পৃথিবীতে নেমে আসবে চির অন্ধকার, শেষ হয়ে যাবে এই সভ্যতা। কিন্তু বলির জন্য বন্দী কৃতদাস অথবা কুল হুয়াকানের বাইরে থেকে আনা অন্য উপজাতিদের মানুষ ব্যবহার করাই রীতি। রাজা কক্স সেই নিয়ম উল্লঙ্ঘন করে নিজের রাজ্যের বাসিন্দাদের বলির বেদিতে উৎসর্গ করেছেন বহুদিন ধরে। আমাদের এই প্রতিশোধ ততদিন অসম্পূর্ণ থাকবে যতদিন না সম্রাটের স্বজন বিচ্ছেদ হয়। আপনারা বন্দী টেনোচকারাই বলুন, এখন উপায় কি? রাজকুমারী অ্যানাকাউনা, বলে উঠলেন সশস্ত্র চিমালি। টেনোচকার রাজকুমার ইজটিলের সাথে কুলহুয়াকানের রাজকুমারী অ্যানাকাউনার বিবাহের প্রস্তাব পাঠানো হবে। রাজার ও প্রধান সেনাপতির খাস লোক হিসাবে ইতজাক আলী ও হুইতজিলিন, আপনাদের দুজনের ওপর দায়িত্ব থাকবে এই বিবাহে রাজা কক্সকে সম্মত করানোর। বিস্মিত হলেন রাজার খাস আদমি ইতজাক আলী। এ আপনারা কি বলছেন টেনোচকা? আপনারা ভুলে যাবেন না, আপনারা টোপানেক ও স্বাধীন টেনোচকাদের বিরুদ্ধে কুলহুয়াকানের বিশ্বস্ত হয়ে যতই যুদ্ধ করে থাকুন না কেন, আসলে আপনারা কুলহুয়াকান সাম্রাজ্যের দ্বারা প্রতিপালিত বন্দী টেনোচকা। কোন সম্মানীয় রাজা তার নিজের সন্তানের বিয়ে কৃতদাসদের সাথে নিতে কোনো দিনই রাজি হবেন না। চিমালি জ্বলন্ত মশাল হাতে সোজা উঠে দাঁড়ালেন। কালিগলা অন্ধকারেও স্পষ্ট দেখা যায় চিমালির জ্বলন্ত দুই চোখের মণি অগ্নিকুণ্ডের মতো ধকধক করে চলছে। ভয়ঙ্কর হুঙ্কার ছেড়ে বললেন, টেনোচকা সম্রাটও কোনোদিন এই বিবাহের প্রস্তাবে সম্মত হবেন না, কিন্তু এটাই একমাত্র প্রতিশোধের পথ আমাদের। ইতজাক আলীর দিকে এগিয়ে এসে চিমালি বললেন, রাজার স্বজন উৎসর্গের কথা বলেছিলেন না? মনে করুন সেই সময় উপস্থিত হয়েছে। আগামীকাল প্রস্তাব পাঠানো হবে, আপনি আপনার বিশ্বস্ততা প্রমাণ করুন। টেনোচকা সম্রাট আপনাকেও উপযুক্ত সম্মান প্রদান করবেন। কথা শেষ করেই টেনোচকা সম্প্রদায়ের 3 মূর্তিমান জঙ্গলে ছেড়ে বেরিয়ে গেলেন। কুলহুয়াকান সাম্রাজ্যের সেনা প্রধানের খাস হুইতজিলিন আর রাজার খাস ইতজাক আলী তখনও জঙ্গলের মাঝে আবিষ্ট অবস্থায় দাঁড়িয়েছিলেন। রাজকুমার ইজটিলের সাথে কুলহুয়াকান রাজকুমারী অ্যানাকাউনার বিয়ের প্রস্তাব পাঠাবে টেনোচকারা, অথচ টেনোচকা সম্রাটের বিয়েতে অনুমতি নেই। কি চায় ওরা? হুইতজিলিনের অবশ্য বুঝতে বাকি ছিল না টেনোচকাদের আসল উদ্দেশ্য কি। সে দুপা এগিয়ে এসে ইতজাক আলীর কাঁধে হাত রেখে বললেন, রাজ রক্ত উৎসর্গ করতে হবে দেবতা উইটজিলি পোকটলের মন্দিরে। আসুন, সেই সময় উপস্থিত হয়েছে। রাজরক্ত উৎসর্গ দিলে তার মনের জ্বালা মিটবে বই কি, কিন্তু তা বলে রাজকুমারী অ্যানাকাউনা, আদরের অ্যানাকাউনা রাজপরিবার ও ঘনিষ্ঠ আমাত্য পুরোহিত সকলের আদরের একমাত্র কন্যা অ্যানাকাউনার ভাগ্যে এই পরিণতি নেমে আসবে, তাও ইতজাক আলীর হাত দিয়ে, এ তিনি স্বপ্নেও কল্পনা করতে পারেন না। নিজের হাতে এ তিনি কোন সর্বনাশ ডেকে আনলেন। দেবোত্তম কুয়েটজালকোয়াটল তাকে এই ভুলের জন্য কোনো দিন ক্ষমা করবেন না। জঙ্গলের বাইরে বেরিয়ে কুলহুয়াকানের 2 আগন্তুক মশালের আগুন নিভিয়ে কালো কাপড়ের আস্তরণে ঢেকে নিলেন মুখমণ্ডল। তারপর মৃদু পায়ে রাতের অন্ধকারে কুলহুয়াকান বসতির দিকে মিলিয়ে গেলেন। ভিক্টর ইয়ার্ডলের কিউরিয়াস টুইসডে যতটা অদ্ভুত, তার চেয়েও বেশি অদ্ভুত তার ব্যক্তিগত কালেকশন, এমনটাই আশা করেছিলাম। কিন্তু ইয়ার্ডলে পরিবারের অন্দরমহল যথেষ্ট সুরক্ষিত এবং উচ্চমানের রুচি ও আভিজাত্যের পরিচয় দেয়। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল, নিজের কিউরিও শপকে যতটা অবিন্যস্ত রাখতে পছন্দ করেন ভিক্টর, তার ব্যক্তিগত পরিসরকে ততটাই পরিচ্ছন্ন রাখেন। ভিক্টর ইয়ার্ডলে বলেছিলেন তার ব্যক্তিগত সংগ্রহ ঈর্ষণীয়। প্রাথমিক আলাপচারিতার পর মিস্টার ইয়ার্ডলে পরিবারের ব্যক্তিগত সংগ্রহশালা দেখার আমন্ত্রণ পেলাম তখন আমি সত্যি অভিভূত। দেশ দেশান্তরের রাজা ও রাজপরিবারের ব্যক্তিগত পরিসরে ব্যবহার করা হতো এমন কিছু মূল্যবান পানপাত্র ও পোশাক থেকে শুরু করে বহুমূল্য গহনা অবধি সংগ্রহ করেছেন মিস্টার ইয়ার্ডলে। আসল বা নকল আমার পক্ষে বোঝা কঠিন, কিন্তু বস্তুগুলো যে দুষ্প্রাপ্য তা বোঝার জন্য বেগ পেতে হয় না। সংগ্রহের প্রতিটি জিনিস যে খাঁটি তা মিস্টার ইয়ার্ডলের চোখে গৌরবের ঔজ্জ্বল্যই প্রমাণ করে।
আমি প্রশ্ন করলাম, আপনি এত দুষ্প্রাপ্য জিনিস কিভাবে সংগ্রহ করলেন? মিস্টার ইয়ার্ডলে হেসে জবাব দিলেন, বড় লোকের বাউন্ডুলে ছেলে হিসেবে খ্যাত ছিলাম প্রতিবেশী ও আত্মীয়দের মধ্যে, কারণ আমার ছোটবেলা থেকে এরকম দুষ্প্রাপ্য জিনিস সংগ্রহের শখ ছিল। এই শখ বলতে আমি ইনহেরিট করেছি আমার ঠাকুরদার কাছ থেকে। দেশ বিদেশ থেকে নানা রকমের জিনিস এনে আমার হাতে দিয়ে সেই জিনিসের নেপথ্যে থাকা গল্প শোনাতেন আমার ঠাকুরদা। সে তার এক নেশার মতো। তারপর এই শখ বাঁচিয়ে রাখার জন্যে আমি নিজেও কম প্রচেষ্টা করিনি। এই কিউরিয়াস টুইস্টে আমার একদিনের উদ্যোগ আর প্রচেষ্টা হয়নি মিস্টার বসু। এ আমার বহুদিনের তপস্যা, আর তার ফল আপনার সামনে। মিস্টার ইয়ার্ডলের কথাবার্তায় অনুমান করতে অসুবিধা হয় না যে তার সংগ্রহের সমস্তটা সৎ পথের নয়। এমন কিছু বস্তু সেই সংগ্রহে আছে যা খোলা বাজারে কেন, কালো বাজারেও সহজলভ্য নয়। তাই প্রতিটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে মনোযোগ সহকারে দেখছিলাম। নানা উপজাতির মুখোশ আর খুলি এখানেও সাজানো আছে। তবে আজ আর আগের দিনের মতো অস্বস্তিটা ছিল না, বরং এসব দেখতে দেখতে মিস্টার ইয়ার্ডলের অধ্যাবসায় ও ইচ্ছাশক্তির প্রতি একটা সম্ভ্রম ও শ্রদ্ধাই তৈরি হচ্ছিল। এমন সময় মিস্টার ইয়ার্ডলে আমায় বললেন, মিস্টার বাসু, আপনি নিজের প্রাণ বিপন্ন করে হঠাৎ এই বিদেশ বিভুঁইয়ে সম্পূর্ণ অপরিচিত আমার প্রাণ বাঁচাতে ঝাঁপিয়ে পড়লেন কেন? মিস্টার ইয়ার্ডলের প্রশ্নটার জন্য আমি তৈরি ছিলাম না। খানিকটা ভেবে নিয়ে বললাম, আপনার জায়গায় অন্য কেউ হলেও আমি একইভাবে তাকেও বাঁচানোর চেষ্টা করতাম। স্থানকাল পাত্র বিচার এখানে গৌণ। আমার জবাবটা শুনে মিস্টার ইয়ার্ডলে কি ভাবলেন আমি জানি না, তবে আমার মুখের দিকে কয়েক মুহূর্ত চেয়ে থেকে বললেন, আপনাকে আমার চিরজীবন মনে থাকবে। আপনি শুধু আমার প্রাণ বাঁচিয়েছেন বলে নয়, আপনি খুব ভালো মনের মানুষ মিস্টার বাসু। আমার ব্যক্তিগত সংগ্রহ থেকে যে কোনো একটি পছন্দের জিনিস আপনি নিতে পারেন। প্রস্তাবটা যদিও লোভনীয় আমার কাছে, তবুও ইতস্ততভাবে সৌজন্য দেখিয়ে বললাম, আপনার ব্যক্তিগত সংগ্রহ থেকে আমার কিছু নেওয়া কি উচিত হবে? আমি সচরাচর আমার প্রিয় সংগ্রহ থেকে কাউকে উপহার দিই না, যদি না সে আমার খুব কাছের একজন হয়, আর সেখানে আপনি আমার প্রাণ রক্ষক। বলুন মিস্টার বাসু, আপনাকে কি উপহার দিতে পারি? ঐতিহাসিক মূল্য আছে এমন রাজকীয় গহনা বা পোশাকের প্রতি স্বাভাবিক আকর্ষণ থাকলেও মূল্যবান বস্তু উপহার হিসাবে গ্রহণ করা কতটা নিরাপদ, অথবা ব্রিটিশ এয়ারলাইন্সের কাস্টমসের নিরাপত্তা এড়িয়ে সেই বস্তু কিভাবে দেশে নিয়ে ফিরব সেই বিষয়ে সংশয় ছিলই। তাই চেষ্টা করছিলাম বহনযোগ্য সামান্য সাধারণ উপহার খুঁজে নিতে। ঘরের চারিদিকে নজর ফেরাতে গিয়ে আমার চোখে পড়ল একটা কর্নার টেবিলের উপর রাখা ফুটখানেক লম্বা পাথরের একটা মূর্তির উপরে। মূর্তিটার গড়ন খুব নিখুঁত নয়। নাক, চোখ, মুখ, কান, হাত, পা সাধারণ মানের ভাস্কর্য। তবে এক নজর দেখলে বোঝাই যায় মূর্তিটি একজন পুরুষের, যে হাঁটু মুড়ে উৎসর্গের ভঙ্গিমায় দু হাত সামনে পেতে বসে আছে। তবে মূর্তিটির বিশেষত্ব হল হাতের উপরে রাখা একটা খুলি, দ্য স্কাল অথবা করটি, এবং এই খুলিটিকে মূর্তির হাতের সাথে শেকলের সাথে পেঁচিয়ে রেখেছে একটা সবুজ পাথরের মালা। আমাকে কর্নার টেবিলের দিকে এগিয়ে যেতে দেখে মিস্টার ইয়ার্ডলেও এগিয়ে এসেছিলেন। বললাম, যদি অসুবিধা না থাকে তাহলে এই মূর্তিটি আমি নিতে চাই। আমার এক বন্ধুর পুরনো মূর্তি সংগ্রহের বেশ শখ আছে। দেশে ফিরে তাকে আমি এটা উপহার হিসাবে দেব। তবে এই সবুজ পাথরের মালাটি সম্ভবত কোনো বহুমূল্য পাথর, ও আমি নিয়ে যেতে পারবো না। আপনি ওটি সরিয়ে নিন। বন্ধুর শখের কথাটা এক প্রকার মিথ্যাই বললাম। আমার মূর্তিপ্রেমী বিশেষ কোনো বন্ধু নেই। মূর্তিটার অদ্ভুত গঠন, প্রাচীনত্ব এবং ওই জেট পাথরের মালা আমাকে বিশেষ আকর্ষিত করেছিল। উপহারের অনুরোধ জানানোর সময় ভেবেছিলাম মিস্টার ইয়ার্ডলে নাকচ করে দেবেন,
কিন্তু আমার পছন্দ করা মূর্তিটির দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে মিস্টার ইয়ার্ডলে বললেন, ওটা জেট পাথরের মালা, মূর্তির সাথেই এসেছিল, তাই আলাদা করে রাখার প্রশ্ন নেই। আপনি মালা সহই মূর্তি নিয়ে যান বড়। আবারও কয়েক মুহূর্তের জন্য নীরব হয়ে পড়েছিলেন মিস্টার ইয়ার্ডলে। আমার মনে হলো মূর্তিটি কোনো বিশেষ কারণে তিনি হাতছাড়া করতে চাইছেন না। বরং দেখবেন ওই মালা যেন কোনোভাবেই খুলিটির ওপর থেকে না সরানো হয়। ভিক্টর ইয়ার্ডলের সাথে সাক্ষাতের পর থেকেই একের পর এক বিস্ময়ের সম্মুখীন হচ্ছিলাম। এবারও তার ব্যতিক্রম হলো না। তবে মিস্টার ইয়ার্ডলেকে সামান্য স্তিমিত মনে হলো। বললাম, মিস্টার ইয়ার্ডলে, আমার মনে হচ্ছে মূর্তিটি কোনো বিশেষ কারণে আপনি নিজের থেকে দূরে করতে চাইছেন না। যদি একান্তই অসুবিধা থাকে তাহলে থাক। আমার কথা শুনে মিস্টার ইয়ার্ডলে চমকে উঠলেন। ব্যস্ত হয়ে মূর্তিটা কাগজে মুড়িয়ে আমার হাতে তুলে দিয়ে বললেন, আপনি আমার জীবনদাতা, আপনাকে এই তুচ্ছ মূর্তি উপহার দিতে পারবো না। শুধু খেয়াল রাখবেন, মূর্তি থেকে এই সবুজ মালা অথবা খুলি কোনোটাই যেন আলগা বা আলাদা না করা হয়। আমাকে বারংবার এই সাবধানবাণী শোনানোর কারণ তখনও গুরুত্ব দিয়ে ভাবিনি, কিন্তু সেদিন ওই মূর্তি চেয়ে নেওয়া থেকে শুরু করে মিস্টার ইয়ার্ডলের আমাকে সাবধান করে দেওয়ার কারণ অনুধাবন করেছিলাম দিন কয়েক পর। শ্যামলবাবু এই অবধি বলে সত্যানন্দ নন্দীর প্রতিক্রিয়া ও মনোযোগ জানার আগ্রহে কাহিনী বলা থেকে কয়েক মুহূর্তের বিরতি নিলেন। সত্যানন্দবাবুর তরফ থেকে কাহিনী সম্পূর্ণ করার কৌতূহল ও স্বাভাবিক প্রতিক্রিয়া আশা করেছিলেন শ্যামলবাবু, কিন্তু সত্যানন্দ নন্দী শ্যামলবাবুকে অবাক করে দিয়ে বললেন, আপনি নিশ্চয়ই ওই জেট পাথরের মালাটি বিক্রি করার জন্য অথবা অন্য কোনোভাবে আলাদা করেছিলেন, তাই না শ্যামলবাবু? হ্যাঁ, সেই কথাতেই আসছি, কিন্তু আপনি জানলেন কিভাবে? না, আন্দাজ করলাম। আপনি বরং গল্পটাই বলুন। হ্যাঁ, বলছি। মূর্তিটা হাতে নিয়ে যখন কিউরিয়াস টুইস্টের দরজা দিয়ে বাইরে এসে মেয়ার রোডে পা দিলাম, তখনও সূর্যাস্ত হয়নি। সারাদিন রোদ ঝলমলে আবহাওয়া ছিল। মূর্তি হাতে নিয়ে হাঁটতে হাঁটতে মনে হলো কোত্থেকে যেন কালো মেঘ এসে আমার মাথার উপরের আকাশে জমেছে। বাকি আকাশটা স্বাভাবিক, স্বচ্ছ। শুধু একখণ্ড ঘন মেঘ ক্রমশ ধূসর থেকে কালো হতে হতে আমায় অনুসরণ করছে। আমার শোয়ার ঘরে পড়াশুনো ও লেখার কাজের জন্য সুসজ্জিত একটি টেবিল রাখা ছিল। মূর্তিটার মোড়ক খুলে সেখানেই সাজিয়ে রাখলাম, কিন্তু মনের ভেতরে একটা অদ্ভুত বিষণ্ণতা ছেয়ে রইল। কবি রাফায়েল ইভানভ তখনও ফেরেননি। তার ফিরতে আরো কয়েকদিন বাকি। হঠাৎ করেই যেন নিজেকে একা মনে হতে লাগলো। বাড়িতে প্রতিদিন ফোন করছি, বাবা মা স্ত্রী ছেলে ছেড়ে এর আগেও কর্মসূত্রে বহুবার বাইরে থাকতে হয়েছে আমায়। এমন দুঃসহ নিঃসঙ্গতা কিন্তু এর আগে কখনো আমার অনুভূত হয়নি। বাড়ি ছেড়ে বাইরে রাস্তায় এলাম। কয়েক পা হাঁটলেই একটা সুন্দর কফি শপ আছে। প্রথম যেদিন দেখি সেদিন থেকেই কফি শপটায় যাওয়ার খুব ইচ্ছে ছিল আমার। ভাবতে ভাবতে সেদিকে পা বাড়ালাম। কি মনে হলো, পিছন ফিরে মাথা তুলে আকাশের দিকে চেয়ে দেখি ঠিক আমার শোয়ার ঘরের মাথার উপরে একখণ্ড কালো মেঘ ঝুলে আছে। বাকি আকাশ পরিষ্কার, সূর্যাস্ত হয়ে একটা দুটো তারা উঠেছে। শুধু একটা অশুভ রঙের কালো কুয়াশার মতো মেঘ বুক পেট ফুলিয়ে আমার উপর খবরদারি করে চলেছে। সেই রাতেও ভালো করে ঘুম আমার হলো না। প্রথম দিন অচেনা জায়গায় এসে একা থাকার কারণে যে ভূতের বাড়ির মতো অনুভূতি হয়েছিল, এই অনুভূতি ঠিক সেই অনুভূতি নয়। সেদিন অচেনা পরিবেশের ভয় ছিল, আজ যেন একটা আতঙ্ক আমায় ক্রমশ গ্রাস করতে অগ্রসর হচ্ছিল। ঘুমোতে গিয়েও ঘুম এলো না অনেকক্ষণ। বারবার চোখ চলে যাচ্ছিল মূর্তিটার দিকে। রাত প্রায় 2:30 নাগাদ শেষ পর্যন্ত বিছানা ছেড়ে গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালাম। ওভারকোটটা গায়ে চাপিয়ে নিয়ে ঘরের বাইরে রাস্তার দিকে করিডোরে এসে দাঁড়িয়ে একটা সিগারেট ধরিয়েছি। বুঝতে পারছিলাম সবটাই হয়তো আমার মনের ভুল, কিন্তু তবুও
একটা অচেনা অস্বস্তি আমায় তাড়া করে বেড়াচ্ছিল। সিগারেট শেষ করে ঘরে ফেরার সময় না চাইতেও আবার একবার আকাশের দিকে তাকিয়েছিলাম। একটা কালো মেঘ আমায় অনুসরণ করছে। এটা কি আদৌ আমার মনের ভুল, নাকি সত্যি? মনের ভুল তো একবার হয়, কিন্তু বারবার তা হওয়া তো অস্বাভাবিক। বাড়ির মাথার উপর মেঘ যেন আরো ঘনিয়ে এসেছে। ডরোথি ডিসুজা নামের এক মাঝবয়সী মহিলাকে আমার এবং কবি রাফায়েলের দেখাশোনার জন্য রাখা হয়েছিল। তিনি সকালে আসেন, ঘরের যাবতীয় কাজ করে দুপুরের আগেই ফিরে যান। ভাবলাম সকালে মিসেস ডরোথি এলে তাকে ব্যাপারটা জিজ্ঞেস করব। মিসেস ইয়ার্ডলের ব্যাপারেও ডরোথিকে এই দুদিন কিছু বলিনি, তবে এবার মনে হচ্ছে ওকে একবার বলা উচিত। শরীরের ভেতরে একটা অস্থিরতা নিয়ে শোয়ার ঘরে ফিরে এসেই একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলাম। টেবিলের উপরে মূর্তিটা সোজা রাখা ছিল, কিন্তু আমি ঘরে ঢোকার পর দেখি সেটার মুখ দরজার দিকে ফেরানো আছে। মূর্তিটা আমার চলে যাওয়াকে অনুসরণ করছিল। তবে তাই কি? সেদিন এই অস্বাভাবিক ব্যাপারগুলো আমার নজর এড়ায়নি, কিন্তু আমি ঘটনাগুলো হালকাভাবে না নিলে হয়তো পরের ভয়াবহ ঘটনাগুলো আমার জীবনে ঘটতই না। আমি মূর্তির মুখ আবার সোজা করে একটা বড় রুমাল দিয়ে ঢেকে দিলাম সেটা। সারা রাত এপাশ ওপাশ করার পর কখন ঘুমিয়েছি সে আমার খেয়াল নেই। সকালে মিসেস ডরোথির কলিং বেল বাজানোর শব্দে আমার ঘুমটা ভাঙল। মিসেস ডরোথি অন্যান্য কাজ শুরু করবার আগেই 2 কাপ কফি করে দিতেন আমায়। প্রথম কাপে চুমুক দিয়ে মিসেস ডরোথিকে প্রশ্ন করলাম, আচ্ছা, মেয়ার রোডের নর্থের দিকে একটা দোকান আছে দেখলাম, কিউরিয়াস টুইসডে। দোকানের মালিককে আপনি চেনেন? যখন প্রশ্ন করি মিসেস ডরোথি তখন ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ফ্লোর পরিষ্কার করছিলেন। আমার প্রশ্নটা শুনে ভ্যাকুয়াম ক্লিনারের সুইচটা বন্ধ করে বললেন, কেন, আপনি গিয়েছিলেন ওই দোকানে? মিসেস ডরোথির পাল্টা প্রশ্নে যে ভয় মিশ্রিত কৌতূহল অথবা আমায় সতর্ক করার প্রচেষ্টা ছিল তা আমার নজর এড়িয়ে যেতে পারেনি। আমি চোখ নামিয়ে বললাম, হ্যাঁ, মানে ওই বাইরে থেকে দেখছিলাম আর কি, ভাবছিলাম একবার। আমার মুখের কথা শেষ হওয়ার আগেই মিসেস ডরোথি এগিয়ে এসে বললেন, আপনি এখানে নতুন, তাই কিছু জানেন না। কি জানি না? আমার জানার ইচ্ছার চেয়েও বেশি মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে। লোকটা মানে আমার দোকানের মালিক মিস্টার ভিক্টর ইয়ার্ডলে, সে তো একটা খুনি। চোখ বড় বড় করে আমায় বললেন মিসেস ডরোথি, খুনি? ব্যাপারটা আসলেই ভয়ঙ্কর আমার কাছে। একজন খুনির সাথে গতকাল মধ্যাহ্নভোজন সেরেছি, উপহার নিয়েছি। সবচেয়ে বড় কথা, কিছুটা ব্যক্তিগত তথ্য, এমনকি আমার কয়েকদিনের মেয়ার রোডের ঠিকানাটাও সে জানে। কি বলছেন মিসেস ডরোথি? শীতের সকালেও আমার সারা গায়ে যেন কাঁটা দিয়ে উঠল। বললাম, আচ্ছা, ওর দোকানে তো বেশ ভালোই বিক্রি হয়, খদ্দেরও আসে। হ্যাঁ, সে আসে। এ আপনার মতোই যারা ট্যুরিস্ট তারাই ওর খদ্দের। আর ধনী লোকের বন্ধুর অভাব হয় কি? কিছু ধান্দাবাজ লোক ওরা আশেপাশে ঘুরঘুর করতে দেখা যায়। মিস্টার ইয়ার্ডলের হেঁয়ালি ভরা অতীত নিয়ে সারাদিন এত ভেবেছি যে মূর্তির ব্যাপারেও মিসেস ডরোথিকে কিছু জানানো হয়নি। সেদিন দুপুরে আরও কয়েকজন দেশ বিদেশের গল্পকারদের উদ্যোগে একটা ছোট গেট টুগেদার পার্টিতে নিমন্ত্রিত ছিলাম। যথাসময়ে বেরিয়েছিলাম। গন্তব্য ছিল লন্ডন শহরের মধ্যাঞ্চল স্মিথফিল্ড। যাওয়া আসা নিয়ে এই ঘণ্টাখানেকের ধাক্কা। আবার মেয়ার রোডের বাড়িতে ফেরার কথা ছিল সন্ধ্যের মুখে। মিসেস ডরোথির তখন কাজ সেরে ফিরে যাওয়ার কথা। বাড়ি থেকে যখন বেরোই তখন রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও বিকেল থেকে টিপটিপ বৃষ্টি শুরু হয়েছিল। বাড়ি ফিরে কলিং বেল বাজানোর প্রয়োজন নেই, আমার জন্য অপেক্ষায় তো কেউই নেই। চাবি বের করে দরজায় কি হলে লাগিয়ে ঘোরাতেই বুনো গন্ধটা নাকে এসে লাগলো। ঘরের ভেতর বেশ অন্ধকার।
দরজার ডান দিকের দেওয়ালে আলো জ্বালানোর জন্য এগোতেই মেঝেতে পড়ে থাকা ভারী কিছু একটার গায়ে হোঁচট খেয়ে কার্পেটের উপর হুমড়ি খেয়ে পড়লাম। উঠে দাঁড়িয়ে যখন দেওয়াল হাতড়ে সুইচ খুঁজে আলো জ্বালালাম, সেই দৃশ্য দেখে আমার ঘাড়ের নিচ থেকে মেরুদণ্ড বরাবর একসাথে সহস্র সূচ বেধার অনুভূতি একটা স্রোত বয়ে গেল। মেঝে পড়ে থাকা ভারী বস্তুটা মিসেস ডরোথি। বিছানার চাদর জড়িয়ে তাকে হিচড়ে কার্পেটের উপর আশ্রয় ফেলা হয়েছে। সারা ঘরময় জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মেঝেতে। টেবিল ল্যাম্পের ভাঙা কাঁচের গুঁড়ো এড়িয়ে খাটের পাশে গিয়ে দেখি মিস্টার ইয়ার্ডলের দেওয়া উপহারের মূর্তিটা মেঝেতে গড়াগড়ি খাচ্ছে, সাথে মূর্তির হাতে ধরা সেই খুলিটিও। সবুজ রঙের যে জেট পাথরের মালা দিয়ে খুলিটি দেবতার হাতের উপর বসানো ছিল, সেই মালার সুতো শত ছিন্ন হয়ে ঘরময় ছড়িয়ে গেছে। কয়েক ঘন্টায় আবদ্ধ ঘর পচা বুনো কটু গন্ধে ভরপুর। মিসেস ডরোথির নাকের কাছে হাত নিয়ে গিয়ে দেখলাম শ্বাস প্রশ্বাস চলছে, জীবিত আছে। কপালের বাম পাশ থেকে রক্তের ধারা কান অবধি গড়িয়ে এসে শুকিয়ে গিয়েছে। হয়তো এই চোটের কারণেই সংজ্ঞা হারিয়েছেন মিসেস ডরোথি। কিন্তু কেন, হঠাৎ কি এমন ঘটেছিল যে মিসেস ডরোথি আহত হয়েছেন? ঘরের এমন অবস্থাই বা হলো কিভাবে? এসব উত্তর জানার জন্য মিসেস ডরোথির চৈতন্য ফিরে আসাটা খুবই প্রয়োজন। মিসেস ডরোথির চোখে মুখে ঠান্ডা জলের ছিটে দিয়ে দেখলাম জ্ঞান ফেরার চিহ্ন মাত্র নেই। এই অবস্থায় ডাক্তার ডাকা উচিত না পুলিশ, অথবা বাইরে গিয়ে আশেপাশের লোকজনকে জড়ো করা উচিত? এইসবই ভাবতে ভাবতে দেখি মিসেস ডরোথির ধীরে ধীরে সংজ্ঞা ফিরে এলো। মিসেস ডরোথি হয়তো ঠান্ডা জলের ছোঁয়া পেতেই তার সংজ্ঞা ফিরে পেয়েছেন। আমায় দেখা মাত্রই ধড়মড় করে উঠে বসে জানতে চাইলেন, ওই পাথরের মূর্তিটা কোত্থেকে পেয়েছেন? হঠাৎ মূর্তির প্রসঙ্গে উঠল কেন আমি সেটা বুঝতে পারলাম না। বললাম, কেন? আর আপনি এভাবে এখানে কি হয়েছিল? আমার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা না করেই মিসেস ডরোথি খাটের কোণা ধরে উঠে বসলেন। বললেন, সত্যি কথা বলুন মিস্টার বাসু, আপনি কিউরিয়াস টুইস্টে থেকে ওই মূর্তি এনেছেন কি না? মিসেস ডরোথির কাছে আর কিছু গোপন করার ছিল না আমার। বললাম, হ্যাঁ, কিন্তু ওই মূর্তির সাথে এসবের সম্পর্ক কি? আপনার এই দশা হলো কিভাবে সেটা বলুন। মিসেস ডরোথি আমার বেডরুমের চারপাশে চোখ বুলিয়ে আতঙ্কের সাথে বললেন, আমি আর এক মুহূর্ত এই ঘরে থাকতে চাই না, আগে এখান থেকে চলুন। বেডরুমের বাইরে বসার ঘরে এসে মিসেস ডরোথিকে প্রশ্ন করলাম, ঠিক কি হয়েছে আমাকে বলুন তো। আপনি কিউরিয়াস টুইসডে থেকে ওই মূর্তি এনেছেন কিনা? ভিক্টর ইয়ার্ডলের সাথে আপনার কি সম্পর্ক? যা যা ঘটেছিল সবই বললাম মিসেস ডরোথিকে। আমার কাছে সমস্ত ঘটনা শুনে মিসেস ডরোথি প্রত্যুত্তরে জানালেন, খুব 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 ভুল করেছেন আপনি। মিস্টার ইয়ার্ডলে ভালো লোক নন মোটেই। কত লোকের সর্বনাশ করেছে আপনি কিছুই জানেন না মিস্টার বাসু। আমি আজ আপনার বেডরুমের টেবিল পরিষ্কার করতে গিয়ে সাদা কাপড়ে ঢাকা মূর্তিটা দেখি। প্রথমে কিছু সন্দেহ হয়নি। লন্ডন শহরের অনেক দোকানেই এমন অদ্ভুত পুরনো জীর্ণ জিনিস পাওয়া যায়। মূর্তির গায়ে ধুলোর আস্তরণ পরিষ্কার করতে গিয়ে সবুজ পাথরের মালাটা সরাতেই আমার একটা অশুভ অনুভূতি হলো। মনে হলো মূর্তির হাতের ওপর রাখা খুলিটা যেন হঠাৎ হঠাৎ জীবন্ত হয়ে উঠেছে। আমার চলাফেরার সাথে সাথে আমায় অনুসরণ করছে। ঘরের ভেতর হঠাৎই রাতের চেয়েও অন্ধকার নেমে এলো। মুহূর্তের জন্য না একটা মিষ্টি সুবাসে ঘর ভরে উঠতেই আমি পেছন ফিরে দেখি যেন একটা লন্ডন শহরের মেয়র রোডের কোনো বাড়ি নয়, নির্জন গভীর জঙ্গল। আর সেই জঙ্গলের মাঝ বরাবর উঁচু ডালপালা সমৃদ্ধ গাছ দাঁড়িয়ে। এরকম অদ্ভুত কাণ্ড কারখানা দেখে ভয়ে অস্থির হয়ে পড়েছিলাম।
পালিয়ে যাওয়ার জন্যে অন্ধকারেই ঘরের দরজা হাতড়াচ্ছিলাম, কিন্তু বিশ্বাস করুন, কোনো দরজা নেই। মাথার উপরে খোলা আকাশ। ঠিক তখনই মনে হলো কেউ যেন আমার পেছনে এসে দাঁড়িয়েছে। তার শীতল শরীরের কম্পন অনুভব করতে পারছি ঠিক আমার পেছনে। পেছন ফিরে দেখার সাহস বা সুযোগ পাইনি আর। কেউ মাথার বাম দিকে ভারী কিছু একটা দিয়ে আঘাত করতেই আমি সংজ্ঞা হারাই। স্বাভাবিকভাবেই মিসেস ডরোথির কথা বিশ্বাসযোগ্য হলো না আমার কাছে। বললাম, মিস্টার ইয়ার্ডলে ভালো লোক না হওয়ার সাথে আপনার এই হ্যালুসিনেশন দেখার আদৌ কি কোনো সম্পর্ক আছে মিসেস ডরোথি? আমার মনে হয় আপনি কোনো কারণে ভয় পেয়েছেন, বুঝলেন? ওই সকালে আপনাকে মিস্টার ইয়ার্ডলে সম্পর্কে কিছু জিজ্ঞাসা করাটা, ওটাই আমার ভুল হয়েছে। মিস্টার ইয়ার্ডলে সম্পর্কে আপনার খারাপ ধারণা থাকায় এবং সম্ভবত শারীরিক দুর্বলতার কারণে মাথা ঘুরে পড়ে গিয়ে আপনি চোটটা পেয়েছেন। কথা বলতে বলতেই মিসেস ডরোথিকে খাটের কোণার দিকে নির্দেশ করে বললাম, এদিকে আসুন, এই দেখো, এখানে রক্ত শুকিয়ে লেগে রয়েছে। আপনার মাথায় কেউ আঘাত করেনি, না হলে এখানে রক্ত লেগে থাকার কারণ কি? আপনি এক কাজ করুন, আপনি বরং 2 দিন বাড়িতে আরাম করুন, এখানে আসার প্রয়োজন নেই, আমি সামলে নেব। আমি জানতাম আপনি আমার কথা বিশ্বাস করবেন না, তবে জেনে রাখুন, বিনা কারণে মিস্টার ইয়ার্ডলের উপর সন্দেহ করা হয় না। একটা ধূর্ত, পাগল ও বাজে চরিত্রের লোক ওই ইয়ার্ডলে। আপনি জানেন না বলেই ওখানে গিয়েছেন, জানলে আর সাহস করতেন না। কি জানার কথা বলতে চাইছেন ওর সম্পর্কে? বছর 5 আগের ঘটনা। একদিন সকালে মিস্টার ইয়ার্ডলের কিউরিয়াস টুইস্টের সিঁড়ির উপর চাপ চাপ রক্ত ছড়িয়ে থাকতে দেখা গেল। দোকান বন্ধই ছিল। মেয়র রোডের প্রতিবেশীরা পুলিশে খবর দিলে পুলিশ দোতলার ঘরের দরজা ভেঙে মিস্টার ইয়ার্ডলের ক্ষত বিক্ষত অচৈতন্য দেহ উদ্ধার করে। মিস্টার ইয়ার্ডলের অনতি দূরেই পড়েছিল তার ছেলের লাশ। লাশের অবস্থা দেখে যে কেউ অনুমান করতে পারে যে তার সাথে জীবিত অবস্থায় কি নিদারুণ অত্যাচার হয়েছে। বুকের বাম পাশে যেখানে হৃৎপিণ্ড থাকার কথা, সেখানে গভীর গর্ত, জমাট বেঁধে আছে কালচে রক্ত। শতছিন্ন হৃৎপিণ্ড ঘরের মেঝেয় পড়ে আছে। দেখে মনে হচ্ছিল যে জীবন্ত মানুষের শরীর থেকে হৃৎপিণ্ড খুবলে খেয়েছে কেউ। উপুর হয়ে পড়ে থাকা লাশের গলার উপর থেকে মাথা 180 ডিগ্রি ঘোরানো। মৃত্যুর আগে কোনো অজানা বিভীষিকায় বিস্ফারিত চোখ দুটির আশেপাশে নখের দাগ। পেট আর থাই থেকেও খুবলে ছিঁড়ে খাওয়া হয়েছে মাংস। ঘর যেহেতু ভেতর থেকেই বন্ধ ছিল এবং ঘরের প্রতিটা জানালা দরজা অক্ষত, তাই অনুমান করা নিশ্চয়ই শক্ত নয় যে কাজটি কে করেছে। কিন্তু অর্থের জোরে বেঁচে যান মিস্টার ইয়ার্ডলে। নিজের পরিচিতি ও শক্তিশালী রাজনৈতিক অবস্থানকে কাজে লাগিয়ে আইনের চোখে নিজেকে মানসিক রোগী প্রমাণ করেন মিস্টার ইয়ার্ডলে। আর আপনি এমন মানুষকে বিশ্বাস করছেন মিস্টার বাসু? তিনি যে নিজের কোনো না কোনো স্বার্থ সিদ্ধির জন্য এই মূর্তির মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক করবেন না, তার কি কোনো নিশ্চয়তা আছে বলুন তো? কিন্তু মিস্টার ইয়ার্ডলেকে দেখে তো তেমন অস্বাভাবিক কিছু বলে তো আমার মনে হলো না। মিসেস ডরোথি চেয়ার ছেড়ে উঠে বললেন, পাগলকে কখনো বলতে শুনেছেন যে সে পাগল? সামান্য থেমে আবার বললেন, আমার তো এটা ভেবেই অদ্ভুত লাগছে যে আপনার চোখে মিস্টার ইয়ার্ডলের চরিত্রের ন্যূনতম অস্বাভাবিকতাটুকুও ধরা পড়েনি। কথাগুলো কোনো রকমে শেষ করে ঘর থেকে বেরিয়ে গেলেন মিসেস ডরোথি ডিসুজা। মিস্টার ইয়ার্ডলের সাথে হওয়া সম্পূর্ণ কথোপকথন মনে করে কোথাও যে অস্বাভাবিকতা খুঁজে পেলাম না তা কিন্তু নয়, বরং ব্যাপারটা অদ্ভুতই, কিন্তু ক্ষতিকর বলে আমার মনে হয়নি। কথায় কথায় হেঁয়ালি করার একটা সহজাত প্রবৃত্তি আছে বটে, কিউরিওশপের পেশা অথবা নেশাও বলা যেতে পারে, যা সাধারণের তুলনায় অন্যরকম তো নিশ্চয়ই।
মিসেস ডরোথি চলে যাওয়ার পর ঘর গোছাতে লেগে পড়লাম। বিছানার চাদর বদলে মেঝে পরিষ্কার করে আসবাবপত্র পুনরায় গুছিয়ে রাখবার পর মূর্তিটার কথা আমার মনে পড়ল। খাটের তলায় পাথরের মূর্তি, আর তার হাতে ধরা খুলিটা গড়িয়ে গিয়েছিল জেট পাথরের যে মালাটা দিয়ে খুলিটা পেঁচানো ছিল, সেটার পাথরগুলো সারা ঘরময় ছড়িয়ে পড়েছিল। সেগুলো এক জায়গায় করে সুতোয় গেঁথে আবার আগের মতো খুলিটা মূর্তির হাতের উপর রেখে জেট পাথরের মালা দিয়ে জড়িয়ে দিলাম। মূর্তিটা নিয়ে শুরু থেকেই একটা অস্বস্তি অনুভব আমিও করছিলাম, কিন্তু যেহেতু কুসংস্কার আমার মনকে পর্যদুস্ত করতে পারেনি, তাই ঘটনা সম্পর্কে যত্নবান ছিলাম না। লন্ডনে আর কয়েকটা দিনই থাকব। ঠিক করলাম যে কোনো অজুহাতে মিস্টার ইয়ার্ডলেকে তাঁর দেওয়া এই উপহারটা আমি ফিরিয়ে দিয়ে আসব। সন্ধে পেরোনোর মুখেই মিস্টার রাফায়েল ইভানভ ফিরে এলেন। ওর আজই ফিরে আসার কোনো খবর ছিল না, তবুও ভেবেছিলাম আমি দেশে ফিরে যাওয়ার আগে হয়তো রাফায়েল ফিরবেন না। আমাকে একা পেয়ে রাফায়েল ইভানভ যেমন কবিতা শোনাতে আগ্রহী পড়তেন, এবার তেমন কোনো উৎসাহ দেখলাম না। যাওয়ার আগের রাফায়েল আর এখনকার রাফায়েলের মধ্যে বিস্তর তফাৎ। এভাবে সাহিত্য সম্মেলনে কোনোদিনও কোথাও আর আমন্ত্রিত হব কিনা, অথবা হলেও এখন যাদের সাথে দেখা হয়েছে তাদের সাথে সাক্ষাৎ হবে কিনা, তার কোনো স্থিরতা নেই। সন্ধ্যার মুখে মিসেস ডরোথির সাথে দুর্ঘটনা এবং এইসব যাবতীয় ভাবনা আমায় ঘিরে রেখেছিল। অন্যদিন হলে কি হতো আমি জানি না, তবে আজ মনে হলো মিস্টার ইভানভের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়া যেতেই পারে। বেডরুম ছেড়ে হলের দিকে গিয়ে দেখি বিষণ্ণ মুখে কবি রাফায়েল বসে আছেন, হাতে সোনালি জলের গ্লাস। একটা চেয়ার টেনে নিয়ে বসলাম, বললাম, কি খবর মিস্টার ইভানভ? লন্ডনে কেমন ঘুরলেন? আমার প্রশ্নের কোনো উত্তর কবি মহাশয় দিলেন না। অদ্ভুত দৃষ্টিতে শুধু আমার দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ, তারপর আমায় অবাক করে দিয়ে বললেন, বাড়ির মাথায় একটা অশুভ কালো মেঘ জমে রয়েছে। আপনি কি দেখেছেন মিস্টার বাসু? রাফায়েলের কথায় আমি চমকে উঠলাম। তাহলে কালো মেঘ ঘনিয়ে আসতে দেখা আমার মনের ভুল নয়, সত্যি ওটা আছে। এক প্রকার উত্তেজিত হয়েই বললাম, আপনিও দেখেছেন? গ্লাসের তরলে একটা লম্বা চুমুক দিয়ে রাফায়েল বললেন, আপনি ব্ল্যাক ম্যাজিকের কথা নিশ্চয়ই শুনেছেন মিস্টার বাসু। আপনাদের দেশে তো আকছার হয়। যেন স্বগতোক্তি করলাম, ব্ল্যাক ম্যাজিক? মুখে বললাম, আপনার হঠাৎ ব্ল্যাক ম্যাজিকের কথা কেন মনে হলো? আমার প্রশ্নের উত্তরে রাফায়েল যা বললেন তাতে আশাহতই হলাম। ওর উত্তরের সাথে সেদিনের ঘটনা বা বাড়ির মাথার অশুভ মেঘের আচ্ছাদনের কোনো যোগসূত্র খুঁজে পেলাম না। রাফায়েল বললেন, লন্ডন শহরে অনতিদূরে তাঁর এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন তিনি, কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন বাড়ির কর্তার উপর কেউ ব্ল্যাক ম্যাজিক করে তাদের পরিবারের শান্তি ভঙ্গ করেছে। পরিবারের কর্তার একমাত্র কন্যা স্বল্পদিনের অসুস্থতার মধ্যেই একদিন হাতের শিরা কেটে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা দিন কয়েক আগে থেকেই বাড়ির মাথায় সর্বক্ষণের জন্য একটা কালো মেঘের আস্তরণ দেখতে পেতেন। সেখান থেকে ফেরার পরে রাফায়েলের মন ভারাক্রান্ত। ঘটনাটা সত্যিই দুঃখজনক, কিন্তু এই মুহূর্তে রাফায়েলকে কি বলে যে সান্ত্বনা দেওয়া যায় আমি ঠিক ভেবে পেলাম না। ডাইনিং হল ছেড়ে প্রস্থান করবার কথা ভাবছি, তখনই আবার রাফায়েল বললেন, কালো মেঘটা আমাকে অনুসরণ করছে মিস্টার বাসু। আপনি কি দেখতে পেয়েছেন? ঠিক বাড়ির মাথায় এক খণ্ড ঝুলন্ত মেঘ। রাফায়েলের কথাগুলো কেমন যেন প্রলাপের মতো শোনালো। দিন দুয়েক ধরে এত অস্বাভাবিকতা যেন মেনে নিতে পারছিলাম না। ঠিক করলাম সকালেই মিস্টার ইয়ার্ডলের সাথে দেখা করব। প্রায় সহস্র বৎসর পূর্বে ঘরটার দরজা জানলা বন্ধ।
বন্ধ রাখার যদিও কোনো প্রয়োজন ছিল না। এত রাতে পুরোহিত রাজপরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ ছাড়া কুলহুয়াকান সাম্রাজ্যের উপাসনালয়ে আর কারোর প্রবেশাধিকার নেই। উপাসনালয়ের মূল কক্ষের মধ্যস্থলে আয়তাকার বেদির উপরে রাখা বস্তুটির পাশে মাটির প্রদীপটি রেখে নিজের আসন গ্রহণ করলেন রাজপুরোহিত টেজা কোটাল। তার পায়ের কাছে পিছমোড়া করে হাত বাঁধা অবস্থায় দুজন বন্দীকে ফেলে রাখা হয়েছে। বন্দীকে আড়াল করে দাঁড়িয়ে দুজন সশস্ত্র রক্ষী। তাদের বেশভূষা, শরীর ও মুখমণ্ডল আঁকা লাল সাদা কালো ভয়াবহ উল্কি হিংস্রতাকে ত্বরান্বিত করে। চারকোণ বিশিষ্ট উপাসনা কক্ষের ভেতরে বন্দী রক্ষী ও রাজপুরোহিত ছাড়াও কুলহুয়াকান সাম্রাজ্যের প্রধান পুরোহিতের অনুচর পুরোহিতবর্গ উপস্থিত ছিলেন স্যাঁতস্যাঁতে উষ্ণ নিরক্ষীয় বনাঞ্চলের ভেতরে অপেক্ষাকৃত এটি বর্বর উপজাতির দ্বারা ঘটে যাওয়া ততোধিক বর্বর কর্মকাণ্ডের প্রতিশোধের সাক্ষী হয়ে থাকতে। আয়তাকার বেদির সামনে মেঝে বসে আছেন কুলহুয়াকান সম্রাট কক্স কক্স। তার পাশেই প্রায় অচেতন ও দুর্বল অবস্থায় প্রাপ্ত রাজা কক্স কক্সকের প্রথম রানী রাজকুমারী অ্যানাকাউনার মা ম্যাথসেটেল। আয়তাকার বেদির সামনে রাখা কালো জাগুয়ারের ছালের উপরে পাথরের মূর্তিটি সযত্নে স্থাপন করা হয়েছে। মূর্তির সামনে নানা রকম ফুল ও ফলে সুসজ্জিত থালাটা নামিয়ে রেখে রক্ষীদের হাতের ইশারায় সরে যেতে বললেন রাজপুরোহিত টেজা কোটাল। দুজন বন্দীকে উপাসনালয়ের মেঝেতে ঘাড় মুড়ে উবু হয়ে ফেলে রাখা হয়েছিল। রাজপুরোহিতের ইশারা পেতেই রক্ষী দুজন বন্দীকে বাঁধা হাত ধরে টেনে হিঁচড়ে সোজা দাঁড় করিয়ে সামনে হালকা থেকে দিলেন। রক্ষীদের মৃদু ধাক্কায় দুজন বন্দী রাজপুরোহিতের সিংহাসনের সামনে এগিয়ে গেলেন। বন্দীদের হাত বাঁধা থাকলেও পায়ের বাঁধন মুক্ত ছিল। রাজপুরোহিতের মাটির প্রদীপের শিখা বন্দীদের মধ্যে একজনের মুখের সামনে তুলে ধরে প্রচন্ড ক্রোধের সাথে বললেন, ইতজাকালি। সশব্দে প্রদীপ নামিয়ে রেখে বললেন, বিশ্বাসঘাতকতা যে এত কাছ থেকে হয়েছে আমি আমার কঠিনতম দুঃস্বপ্নেও ভাবতে পারিনি। আর হুইত জিলিন, রাজ পরিবারের ঘনিষ্ঠ হওয়ার সুযোগ তুমি এভাবে নিলে কেন? ইতজাকালির শরীরে ক্রোধ, আতঙ্ক, অনুতাপ বলতে কিছুই আর অবশিষ্ট ছিল না। তিনি যেমন নিঃশব্দ দাঁড়িয়েছিলেন সেভাবেই নতমস্তকে দাঁড়িয়ে রইলেন। হুইতজেলিন হাত বাঁধা অবস্থায় রাজপুরোহিতের পায়ের সামনে ঝাঁপিয়ে পড়ে বললেন, আমায় ক্ষমা করে দিন মহান পুরোহিত টেজা কোটাল, আমায় ক্ষমা করে দিন। সন্তান হত্যার প্রতিশোধ স্প্রিয়া আমায় অন্ধ করে তুলেছিল। চোখের সামনে সদ্যজাত যমজ সন্তানের মৃত্যু আমার সহ্য সীমার বাইরে চলে গিয়েছিল। তাই স্নেহের বশবর্তী হয়ে এই মহাপাপের সঙ্গী হয়েছিলাম। কিন্তু বিশ্বাস করুন মহাপুরোহিত, রাজকুমারের হত্যা সম্পর্কে আমরা অবগত ছিলাম না। টেনোচকা রাজকুমার হেস্টিলের সাথে রাজকুমারী অ্যানাকাউনার বিবাহের প্রস্তাবে রাজপরিবারকে সম্মত করানোর প্রস্তাব দেওয়া হয়েছিল আমাদের। হুইতজেলিনের মাথার কালো জটা পড়ে যাওয়া চুলের গোছা ধরে সজোরে টান দিলেন টেজা কোটাল। চুলের গোছায় টান পড়তেই মাথার পাশ থেকে চুল উপড়ে টেজা কোটালের হাতে চলে এলো। আহত হুইতজেলিন শরীরের ভারসাম্য সামলাতে না পেরে ছুটে গিয়ে পড়লেন রাজা কক্স কক্সের পায়ের সামনে। উপরে নেওয়া কেশমূল ক্ষতবিক্ষত হয়ে লাল রক্তের ধারা ছড়িয়ে দিয়েছে হুইতজেলিনের মুখমণ্ডলের উপরে। গগনবিদারী হুঙ্কার ছেড়ে রাজপুরোহিত টেজা কোটাল বললেন, ওরে মূর্খ, তোর 10 মাসের সন্তানদের হত্যা করা হয়নি। এই পৃথিবীর মানব সভ্যতাকে সুস্থভাবে বাঁচিয়ে রাখার জন্য সূর্যদেবকে উৎসর্গ করা হয়েছে। নিজেদের জীবন বলিদান দিয়ে ওরা চিরতরে স্বর্গ লাভ করেছে। আর তুই সামান্য মূর্খ মানুষের মতো প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছিস, তাও প্রতিপালক সম্রাটের পরিবারের বিরুদ্ধে। এই পাপের সুবিচার হবে তোর কঠিনতম শাস্তি। টেজা কোটালের হুঙ্কারের সাথে সাথে প্রধান পুরোহিতের 5 জন অনুচর এগিয়ে এসে হুইতজেলিনকে হাতের বাঁধন মুক্ত করল। আয়তাকার ঢালু বেদির উপরে হুইতজেলিনের শরীরটা এমনভাবে চিৎ করে ঠেসে ধরল যাতে বুকের বাম দিকের হৃৎপিণ্ডের অংশটা বেদির উত্তর অংশের মধ্যস্থলে থাকে।
রাজপুরোহিত তেজাকোটাল কালক্ষেপণ না করে কোমর থেকে সঞ্চালো পাথরের ফালাটা বের করে এনে উজ্জেলিনের বুকের বাম দিকে সজোরে গেঁথে দিয়ে নিপুণ হাতে উলম্বভাবে ছিঁড়ে দিলেন। উজ্জেলিনের বুকের গভীর ক্ষত থেকে রক্তের ধারা ছিনকি দিয়ে বেরিয়ে এল। তেজাকোটাল হিংস্রভাবে ক্ষতর ফাটল দুহাতে ধরে বড় করে এক খাবলায় উজ্জেলিনের হৃৎপিণ্ড বের করে এনে রাখলেন আয়তাকার বেদির উপরে রাখা বস্তুটির সামনে। প্রবল যন্ত্রণায় আর্তনাদ করে ওঠা উজ্জেলিনের শরীর থেকে প্রাণবায়ু নিঃশেষ হয়ে গেছে অনেকক্ষণ, কিন্তু বেদির উপরে রাখা উজ্জেলিনের উষ্ণ রক্তে রক্তাক্ত সদ্য ছিন্ন হওয়া হৃৎপিণ্ডটি তখনও মৃদু কম্পমান। এত কর্মকাণ্ড যখন সংঘটিত হচ্ছিল তখন উপাসনালয়ে 3 জন মানুষ নির্বিকার চিত্তে অপেক্ষা করছিলেন। একজন রাজ পরিবারের ঘনিষ্ঠ রক্ষীদের দ্বারা সদ্য বন্দী হওয়া ইজ্জাকালী এবং তেনস্কা সম্প্রদায়ের দ্বারা হত্যা হওয়া রাজকুমারী অ্যানাকাউনার সন্তান হারা পিতা মাতা কুলহুয়াকান সাম্রাজ্যের অধিপতি রাজা কক্স কক্স ও রানী ম্যানসেটেন। ইজ্জাকালীর নিস্তব্ধতা যেন প্রত্যাশিত। উপাসনা গৃহে উপস্থিত সকলের পক্ষে অনুমান করা খুব একটা কঠিন নয় যে উজ্জেলিনের মতোই ইজ্জাকালীর পরিণতি হতে চলেছে। রাজপুরোহিত দ্বিতীয় বন্দির সন্নিকটে এসে কাঁধ ধরে ঝাঁকুনি দিয়ে প্রথমেই মেঝেই উবু হয়ে বসতে আরম্ভ করলেন। তারপর পূর্বের ইশারার পুনরাবৃত্তি করতেই পুরোহিত 5 জন অনুচর এসে ইজ্জাকালীর হাতের বাঁধন মুক্ত করল। রাজা কক্স কক্স এতক্ষণে কালো জাগুয়ারের পশমের মতো চামড়ার উপরে রাখা পাথরের মূর্তির সামনে ততোধিক নীরব পাথরের ন্যায় বসেছিলেন। ইজ্জাকালীর হাতের বাঁধন খুলে তাকে আয়তাকার বেদির উপরে ধরে নিয়ে যেতেই হাত তুলে বাধা দিলেন রাজা কক্স কক্স। সম্রাটের আদেশ পেয়ে 5 জন সহ পুরোহিত ইজ্জাকালীকে মুক্ত করে সরে দাঁড়ালেন। ওই বেদির উপরে দেখেছো কি ইতোজাকালী? দেখেছো কি আমার ছোট্ট অ্যানাকাউনার মাথার খুলি আর গায়ের ছাল রাখা আছে? দেখতে পেয়েছো ইতোজাকালী? আমার নিরীহ একমাত্র কন্যা জীবন্ত শরীর থেকে খুবলে খুবলে তুলে নিয়েছে ওর গায়ের মসৃণ ত্বক। ওই টেনোচকা শয়তানরা কোমল বুক চিড়ে বের করে ছিঁড়ে ফেলেছে ওর ওই ফুলের মতন হৃদয়। বলোই তো জাকালি, তুমি দেখতে পাচ্ছ কি? উপাসনালয়ে উপস্থিত সকল পুরোহিত সহ পুরোহিত অনুচরবর্গ ও দ্বাররক্ষীদের মধ্যেও চাপা কান্নার রোল উঠেছে। রন্ধনরত শোকার্ত রাজ পরিবারের সাথে সাথেই যেন সমগ্র কুলহুয়াকান প্রদেশের মাটিতে আছড়ে পড়েছে শোকের ছায়া। আমাকে এটা শেষ সুযোগ দিন মহারাজ। স্তিমিত অথচ প্রধাননীত চাপা গর্জন বেরিয়ে আসে ইজ্জাকালীর গলা থেকে। পাপিষ্ঠ, তোর পাপের একমাত্র সাজা ততক্ষণ সম্পূর্ণ হবে না যতক্ষণ না তোর হৃৎপিণ্ড সূর্যদেব হৈজিলোপকডলির বলির বেদিতে উৎসর্গ করা হবে। হুঙ্কার দিয়ে ওঠেন রাজপুরোহিত তেজাকোটাল। রক্তাক্ত পাথরের ভলাটি পুনরায় হাতে তুলে নিয়ে ঝাঁপিয়ে পড়তে যান ইজ্জাকালীর দিকে। দাঁড়ান রাজপুরোহিত তেজাকোটাল। আবারও বাধা দেন রাজা কক্স কক্স। কোন শেষ সুযোগের অপেক্ষায় আছে নিতজাকালী, তা আমাদের শোনা কিন্তু উচিত। মর্মান্তিক দুঃখের দিনেও সম্রাট কক্স কক্স অবিচলিত। বলো ইতজাকালী, কোন শেষ সুযোগের আশা তুমি করো? ঘুণাক্ষরেও যদি আমি টেনোচকাদের এই ষড়যন্ত্র টের পেতাম তাহলে কখনোই রাজকুমারী অ্যানাকাউনাকে টেনোচকা শিবিরে পাঠানোর প্রস্তাব দিতাম না। বিচলিত ইজ্জাকালী এবার রাজা কক্স কক্সের পায়ের কাছে লুটিয়ে পড়ে। না মহারাজ, আমি কিছুই বিস্মৃত হইনি। তবে বিবাহের মাধ্যমে রাজকুমারী অ্যানাকাউনাকে কুলহুয়াকান থেকে বিচ্ছিন্ন করাই ছিল টেনোচকাদের কাছে রাজরক্তের বলিদান। এমনই বিপথে পরিচালনা করা হয়েছিল আমাদের। তবে এর উপযুক্ত প্রতিশোধ নিতে আমি বদ্ধপরিকর। মহান সম্রাট যদি এই অধমের উপর থেকে সেই ন্যূনতম বিশ্বাসটুকু হারিয়ে না থাকেন তাহলে আমার পরামর্শ মতো বাকি কাজটুকু সম্পন্ন করে আমায় আনুগত্য প্রমাণের সুযোগ দিন। চাপা ক্রোধ প্রজ্বলিত হয়ে ওঠে কুলহুয়াকান অধিপতির 2 চোখে। রাজার আদেশে সহপুরোহিতদের সহায়তায় ইজ্জাকালী উপাসনালয়ের মধ্যস্থলে রাখা কালো জাগুয়ারের ছালের উপরে পাথরের মূর্তির সামনে হাঁটু মুড়ে চোখ বন্ধ করে বসে এক নাগারে মন্ত্র আওড়াতে শুরু করলেন। উপাসনালয়ে উপস্থিত বাকি পুরোহিত ও রাজপরিবারের সদস্যরা ইজ্জাকালীকে ঘিরে বসে দেবতা হৈজিলোপকডলির স্মরণ করতে লাগলেন।
ইজ্জাকালী নির্দেশ মতো নির্বিষ উদ্ভিদের রস ও ঘৃতকুমারী গুল্মের রস সমৃদ্ধ পালকোয়ে নামের তরল মাদক দিয়ে বৃত্ত রচনা করে উদ্বৃত্ত পালকোয়ে দিয়ে আয়তাকার বেদির উপরে রাখা রাজকুমারী অ্যানাকাউনার খুলি পরিশ্রুত করে পাথরের মূর্তির হাতের উপরে স্থাপন করলেন। থালায় রাখা ফুল ও ফলের মধ্যে রাখা মানুষের শরীরের হাড় তুলে নিয়ে খুলিতে ছোঁয়াতে ইজ্জাকালীর পার্থিব শরীরটি নিষ্প্রাণ হয়ে জাগুয়ারের ছালের উপর লুটিয়ে পড়ল। তার শরীর থেকে আলের কয়েকটি সূক্ষ্ম বিন্দু সমষ্টিতে পাথরের মূর্তির মাঝে বিলীন হয়ে যেতে দেখা গেল। প্রাচীন শহরের বুকে জেগে ওঠা এক আদিম সভ্যতা তাদের পারস্পরিক দ্বন্দ্বের প্রতিহিংসার ক্ষমতা দখলের লড়াইয়ের এবং সর্বোপরি প্রতিশোধ নেওয়ার বাসনায় আদিম বিশ্বাসকে বাঁচিয়ে রাখার জন্যে নারকীয় উপাসনায় মেতে উঠল। সূচনা হলো ততোধিক নারকীয় আর এক হত্যা পর্বে। কালের করাল গ্রাসের কবলে পড়ে সেই উপাচার আচ্ছাদিত থাকতে পারে, নিঃশেষিত নয়। কারণ কিছু পাপের স্থলন হয় না কোনো ক্ষমা, যা হয় তা হলো শুধু শাস্তি। শুনছিলেন প্রখ্যাত লেখিকা দীপিকা মজুমদারের কলমে মায়াবিনীর করটি গল্পের প্রথম পর্ব। সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ এবং মেঘনা, পরিচালনা ও ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ, এডিটিংয়ে সায়র ও পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। কেমন হয়েছে কমেন্ট করতে একদম ভুলবেন না। আজকের গল্পটি বহু দিনের পরিশ্রমের ফসল। আশা করি আপনাদের সঠিক মনোরঞ্জনের মাধ্যমে আমরা খুশি করতে পেরেছি। ভালো থাকবেন। আগামী পর্ব সোমবার আসছে।